আজকে পড়ছি দ্য সাইলেন্ট ম্যানার। লেখনতে রয়েছেন ডায়না ইমরোজ লাকি। পার্ট 10। আবিরের কথার রেশ টেনে সায়েম বলল, ভাই, ওকে কুমিরের কূপে ফেলে দাও। তাজা মানুষ পেয়ে ওর ভীষণ আনন্দ হবে। দাও দাও বলে সশব্দে হেসে উঠল সায়েম। রায়ান তখন হাত থেকে চাপাতিটা ফেলে দিল, এরপর কাতরানো লোকটিতে কূপের মধ্যে ফেলে দিল। সবাই আনন্দে মেতে উঠল, কিন্তু এই আনন্দ কিসের তা ফারদিনের কাছে অজানা। তার বুকের ভেতরটা কেঁপে উঠল। স্বপ্নটা সত্যি বুঝতে পারছে না, সবকিছু অবিশ্বাস্যকর মনে হচ্ছে তার কাছে। ফারদিনের চোখগুলো মার্বেল পাথরের মতো হয়ে গেল, অবশ হয়ে গেল পা। তখনই পেছন থেকে একটা কণ্ঠ ভেসে আসে, কি করছিস তুই এখানে? হঠাৎকার কণ্ঠের শব্দে ফারদিনা চমকে উঠল। পেছন করে দেখলো আবিদ। ফারদিনা আবিদের সম্মুখীন হয়ে ফিসফিস করে বলল, ভাই, তোমার সঙ্গে আমার কথা আছে বলে ফারদিনা আবিদের হাত ধরে নিয়ে গেল তার ঘরে। ফারদিনা ঘরে ঢুকে দরজাটা লাগিয়ে দিল, নিজেকে কোনোভাবে সামনে দিল। আবিদ বরাবরই শান্ত এবং চুপচাপ। সে একটা চেয়ারে বসে, এরপর একটা সিগারেট বের করলো, সেটি ধরিয়ে ধোঁয়া ছেড়ে বলল, কিছু হয়েছে? আর তুই এভাবে ভাবাচ্ছিস কেন? ফারদিনা আবিদের পায়ের কাছে বসলো, এরপর বলল, আমি হাঁটতে হাঁটতে ওই গোপন ঘরে চলে গিয়েছিলাম, কিন্তু ওইখানে যা ঘটেছে তা দেখার জন্যই মোটেই প্রস্তুত ছিলাম না। কি দেখেছিস? নীরব প্রশ্ন আবিদের। ওই গোপন ঘরে একটা লোককে নৃশংসভাবে হত্যা করেছে আমার 3 ভাই মিলে। ওই ঘরের কুপোকাতে কুমির ছিল। কুমিরের খাদ্য কি মানুষ হতে পারে ভাই? ফারদিনার প্রচুর কষ্ট হলো। আদিব দৃষ্টি সরিয়ে কয়েক সেকেন্ড নিশ্চুপ রইল, এরপর ক্ষীণ চোখে জবাব দিল, যা দেখেছিস ভুলে যা। তোর আর আমার কিছুই করার নেই। আমিও জানি ওরা কুমিরের খাদ্য হিসেবে মানুষ কেন বেছে নিয়েছে। মানুষের থেকে কি কুমিরের বেঁচে থাকা বেশি মূল্যবান? আদিব দীর্ঘশ্বাস ফেলল। নিজের রক্ষার জন্য কখনো অন্যকে স্বার্থপরের মতো বিপদের মুখে ঠেলে দিতে হয়, কখনো জীবন কেড়ে নিতে হয়। এর মানে? ফারদিনা উঠে দাঁড়ালো। আদিবও উঠে দাঁড়ালো, পায়চারি করতে করতে জবাব দিল, তুই তো জানিস আমরা যেখানে অবস্থান করছি এটা একটা প্রাসাদ ছিল, যে প্রাসাদের নাম দেওয়া হয়েছিল সাইলেন্ট ম্যানার। নামটি দিয়েছিল ব্রিটিশ একজন যোদ্ধা, আলগেমি ফ্রন্ট আর্টিস্ট। ওনারা এই অঞ্চলটি যখন দখল করে তখনই প্রাসাদটি চোখে পড়েছিল সর্বপ্রথম। আশ্চর্যের বিষয় ছিল, এই প্রাসাদটি যিনি তৈরি করেন তিনি ছিলেন রাজা সিরাজউদ্দৌলার পূর্ব 3য়তম বংশধর। উনি এমনভাবে এটি তৈরি করেছিলেন যাতে বাইরে থেকে শত্রু বাহিনী দেখে বুঝতে পারে ভেতরে কেউ নেই। প্রাসাদ ফাঁকা, শুনশান, নিস্তব্ধ, এবং তাদের যেন রহস্যময় মনে হয়। আর ওরা ভেতরে এলেই আক্রমণ করত। আর ওরা যখন প্রাসাদের ভেতরে প্রবেশ করতে চাইতো তখন ওদের একটি চামড়ার সেতু পাড়ি দিতে হতো, এবং ওরা যখন সেতুতে পা রাখতো তখন অপর প্রান্ত থেকে সেতু দড়িটি কেটে দেওয়া হতো। আর ওরা সেতুর নিচে অবস্থানরত পরীক্ষার মধ্যে পড়ে যেত। পরীক্ষার ভেতরে থাকতো কুমির। কুমির ওদের খেয়ে ফেলতো, ব্যাস, শত্রু শেষ। আদিব সিগারেট ফেলে দিল। ফারদিনা আশ্চর্য হয়ে বলল, তারা নেই আজ বহু বছর, কত সময় তা আমরা বলতে পারবো না। কিন্তু সেই রাজে কি হয়েছিল যিনি প্রাসাদটি তৈরি করেছিলেন? তো মারা গেছে। এরপর তার ছেলের বংশধর, সেই বংশধরের নতুন বংশধর হতে হতে একসময় পতন ঘটে। এরপর জমিদার বংশ দখল করে এই প্রাসাদ। প্রাসাদ বদলে হয় জমিদার বাড়ি। কিন্তু এই পূর্বের ঘটনার সাথে আজকের ঘটনার সংযোগ কোথায়? আদিব ফারদিনার কাছে এলো, তাকে খাটে বসিয়ে ওপরেও নিচে সামলে বসলো, এরপর বলল, সংযোগ আছে। সাইলেন্ট ম্যানারের মানুষগুলো দুনিয়া থেকে চলে গেল, প্রাসাদের কাঠামো কিন্তু আগের মতনই আছে, শুধু পরীক্ষার বিষয়টা বদলে গেছে। সে কত আগের কুমির কি এখনো বেঁচে আছে? অবশ্যই বেঁচে থাকবে না। সে ফাঁদ অর্থাৎ কুমিরের পরীক্ষা এখন মাত্র একটা আমাদের ভাষার পুকুর। ফারদিনা এবার একটু বিরক্তি প্রকাশ করে বলল, তাহলে ওই গোপন ঘরে কুমিরের কূপ কিভাবে আসলো? ওই তো, এবার সঠিক প্রশ্ন করেছিস। শোন, পূর্বে রাজাদের ফাঁদের কথা আমাদের আব্বা ও আমরা 3 ভাই যখন জানি তখন কুমিরের জন্য একটা কূপ তৈরি করে। আমাদের বাড়িটির ভেতরে একটি ফাঁদ আছে, কুমিরের ফাঁদ। শত্রুপক্ষ যদি কখনো আমাদের আক্রমণ করতে চায় তখন ওরা ঠিক রাজার শত্রুদের মতোই মরবে। কিন্তু ওদের যে মানুষ খেতে দেওয়া হয় এটা কি আব্বা জানেন? না, আব্বা এই বিষয়ে কিছু জানেন না। ফারদিনা কিছুক্ষণ চুপ থেকে বলল,
আচ্ছা, সেই বাদে যদি কখনো আমি পড়ে যাই? কোনো সুযোগই নেই, কেননা সেই পাত তৈরি করা হয়েছে ব্যতিক্রম গোপন পথের জন্য। আমরা সেসব আমাদের পথে চলাফেরা করি, কিন্তু শত্রুপক্ষ সবসময় ব্যতিক্রম পথ খুঁজে বাড়ির ভেতরে প্রবেশ করার জন্য। ভাই, মানুষ কেন পশুদের ও কুমিরের খাদ্য হিসেবে দেওয়া হয়? দীর্ঘশ্বাস এলো আবিদের। বলেছিলাম, কিছু কুসংস্কার ওদের এসব করতে বাধ্য করেছে। একজন জ্যোতিষ্ক ওদের বলেছে, কুমিরকে যদি মানুষের মাংস খাওয়ানো হয় তবে শত্রুপক্ষ ধীরে ধীরে শেষ হয়ে যাবে। আবিদ থেমে আবার বলল, আমি এসব কুসংস্কারে বিশ্বাস করি না, তবে আমার বাধা দেওয়ার কোনো অধিকার নেই। আব্বাকে আমি জানাবো? এই অন্যায় তো আমি হতে দিতে পারি না। না বোন, বাধা দিল আবদীপ। আমরা দুর্বল, আমরা হেরে যাব। ওদের সাথে আমরা লড়াই করতে পারবো না। অনুরোধ, তুই যা দেখেছিস ভুলে যা। আব্বা এসব জানতে পারলে ভেঙে পড়বে। তুই কি এসব চাস? না। মাথা নাড়ল ফারদিনা। তার চোখ বেয়ে জল পড়ল। আদি ফারদিনার চোখের জল মুছে দিল। তাকে বুকে আঁকড়ে ধরে বলল, আমি আর কিছুই চাই না, শুধু এতটুকু চাই, তোকে একটা সুপাত্রের হাতে তুলে দিয়ে দূরে পাঠিয়ে দেব। এই পাপের রাজ্যে তোকে আর রাখবো না। ফারদিনা অশ্রুযুক্ত নয়নে বলল, আমি তোমাকে এই নিষ্ঠুর মানুষগুলোর কাছে ফেলে রেখে কখনোই যাব না ভাই। আমি তোমাকে ভালোবাসি। কখনো ভালোবাসার জন্য দূরে যেতে হয়, জানিস তো। ফারদিনা আর কিচ্ছু বলল না, শুধু দৃষ্টি নিচু করে রাখলো। ঠিকই সেই মুহূর্তেই তার মনে পড়ল আদিব কিছুক্ষণ আগে কোথাও গিয়েছিল। খুব উদ্বিগ্ন ছিল সে, যা শরীরের ভঙ্গিতে প্রকাশ হচ্ছিল। কিন্তু কেন? ফারদিনা যেন কোনো প্রশ্ন চেপে রাখতে পারে না। সে এখনই প্রশ্ন করল, আচ্ছা ভাইয়া, তুমি কিছুক্ষণ আগে কোথাও গিয়েছিলে? না মানে আমি দেখেছি তুমি খুব তাড়াহুড়ো করে বাড়ির ভেতরে ঢুকেছিলে আর এই অনুচারীকে কিছু দিয়েছিলে। আদিব কিছুটা বিব্রতকর অবস্থায় পড়ে যেন। এরপর বসা থেকে উঠে বেশ নরম কণ্ঠে জবাব দিল, একজন অসহায়কে সাহায্য করতে গেছিলাম। তুই তো জানিস আব্বা এসব পছন্দ করে না, তাই লুকিয়ে যাই। আর অনুচারী দেখে ফেলায় ওকে কিছু স্বর্ণমুদ্রা দিয়ে ফেলি। ফারদিনা আনন্দিত হলো। আমি জানি ভাই, এই কঠিন নিয়মের বাইরে গিয়ে তুমিই পারবে অন্যায়ের প্রতিবাদ করতে। আদিব কাঠের ওপর থেকে ফারদিনার দিকে তাকালো, এরপর তার ঘর ছেড়ে বেরিয়ে গেল। ফারদিনার মনে পড়ে রাখালের কথা। সে বলেছিল আদিবের কথা। তাদের দুজনের মধ্যে কিসের সম্পর্ক তা জানার আগ্রহ প্রকাশ করলো সে। এসব ভাবতেই আদিব ওর ঘরের দিকে রওনা হলো। ফারদিনা তার ঘরের সামনে পৌঁছে দেখে দরজা হাট করে খোলা। ফারদিনা অনুমতি না নিয়ে ঘরে প্রবেশ করে। আদিব ঘরে নেই। ফারদিনা একটু বিস্মিত হলো। ঘরের ভেতরে আর একটি ঘর, সেখানে ফারদিনা গেল। গিয়ে দেখলো আদিব হাতে মোমবাতি নিয়ে একটা পেন্টিংয়ের সামনে দাঁড়িয়ে আছে। ফারদিনা দীর্ণ চোখে দেখলো পেন্টিংয়ের দিকে। কৃষ্ণপূর্ব গ্রামের অন্যতম জমিদারের মেয়ে নূরজাহানের পেন্টিং। বলা হয় কৃষ্ণপুর গ্রামে তার মতো সুন্দরী নারী আর নেই। কিন্তু আদিব তাকে দেখেছে কেন? প্রশ্ন জাগে ফারদিনার মনে। সে ডাকলো, আদিবকে ভাই। আদিব বিস্ময়ে ঘুরে তাকালো। সে ফারদিনার উপস্থিতির জন্য যেন প্রস্তুত ছিল না। দ্রুত ঘরটি থেকে বেরিয়ে হয়ে গেল। হাতের মোমবাতিটা টেবিলের উপর রাখলো। এরপর ইজি চেয়ার বসে আদিব। ফারদিনা তার পাশে গিয়ে দাঁড়ায়। তুই হঠাৎ এখানে কেন? আদিব জিজ্ঞাসা করলো। এরপর একটা সিগারেট ধরলো। ভাই, নূরজাহানের ছবি তোমার কাছে কিভাবে আসলো? ওকে তুমি কেন দেখেছিলে? আদিব কণ্ঠ খাতে নামিয়ে বলল, তোর কাছ থেকে তো কিছুই লুকাই না, আজও লুকাবো না। নূরজাহান সে যেন আধা রাতে জোনাকের মতো। কৃষ্ণপুর গ্রামের অন্যতম সুন্দরী নারী। গ্রামের সব পুরুষেরই তার জন্য পাগল ছিল। ওর বাবার সাথে আমাদের একসময় শত্রুতা ছিল। একবার বড় ধরনের ঝামেলা হয় পাটের ব্যবসা নিয়ে। সেই সময় দুজন পক্ষ মিলে একটা সভার আয়োজন করেছিল, কিভাবে সমস্যা সমাধান করা যায়। আর সেখানে আমি নূরজাহানকে দেখেছিলাম। ওর রূপে মুগ্ধ হয়ে যায়। জীবনে প্রথমবার যেন কারো ওপর এতটা মুগ্ধ হই। এরপর সেই দিন সবাই আমি ওর জন্য আমার পরাজয় মেনে নিই। বিষয়টি নূরজাহান বুঝতে পেরেছিল, কারণ দোষ ওদের ছিল। এতটুকু বলে থেমে গেল আদিব। তারপর কি হয়েছিল? সময় সুযোগ করে নূরজাহানকে আমার মনের কথা বলে দেই। নূরজাহান বলে ভেবে ওর সিদ্ধান্ত জানাবে। আমি অপেক্ষায় রইলাম। ওর সিদ্ধান্তের অপেক্ষায় থাকতে থাকতে
আরও ওর প্রতি দুর্বল হয়ে পড়ি। ভালোবেসে ফেলেছিলাম অনেক। থেমে গভীরভাবে শ্বাস নিল আবিদ। সিগারেটের লম্বা একটা টান দিল। তারপর আমি ঠিক 2 সপ্তাহ পরে ওদের গ্রামে যাই। গিয়ে জানতে পারি মিশরের এক নাবিকের সাথে ওর বিয়ে হয়ে গেছে। তারপর কেটে গেছে 9টি বছর, আর ওর সাথে আমার দেখা হয়নি, আজও না। গ্রামটি কোথায়? আর তাদের জমিদারি এখনো আছে? এখান থেকে অনেকটা দূরে। আগের মতো আর ওদের গ্রাম নেই, জমিদারিও নেই। আমাদের আলবিনগর গ্রামটিতে এখন সবার বসবাস, আর এখানকার জমিদারির সমস্ত ক্ষমতা আমার আব্বার। তেনে আবিদ কয়েক সেকেন্ড চুপ থেকে বলল, জানিস এই দুনিয়াতে সবচেয়ে সুন্দর অনুভূতি কিসের? কিসে? আবিদ ফারদিনের দিকে তাকিয়ে বলল, এই দুনিয়াতে সবচেয়ে সুন্দরতম অনুভূতি হচ্ছে কারো প্রেমে পড়া, আর সবচেয়ে কঠিন অনুভূতি হচ্ছে নিজের শখের মানুষটাকে অন্যের পাশে দেখা, পাশে চিন্তা করা। ফারদিনা চুপচাপ। আদিব সিগারেটের মাটির একটা পাত্রে ফেলে দিল। এরপর ফারদিনের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, আমার ভালোবাসা সত্যি ছিল, কিন্তু ভালোবাসার মানুষটি ছিল ভুল। কিন্তু আমি চাই তুই কারো প্রেমে পড়, সঠিক এবং সৎ কারো। তোর সুখটা আমি দেখতে চাই। দিন ফুরিয়ে সকালের সূর্যটা যেন সবই উকি দিল। আকাশে তখন হালকা রোদ উঠেছে। গাছের পাতায় শিশিরের ফোঁটা দুলছে। যেন রূপোর দানা জমিদার বাড়ির সামনে পুকুর ঘাটের ঢেউগুলো ধীরে ধীরে কুলে ভেসে এসেছে। বাড়ির ভেতরে বড় উঠানে মাটির ঘ্রাণ আসছে। দাসীরা ঝাঁটা দিয়ে উঠান পরিষ্কার করছে। ঝাঁটার শব্দে হালকা দূরে উড়ে এসে আলোয় মিলে যাচ্ছে। রান্নাঘর থেকে ভেসে আসছে চাল দেওয়ার ছলাৎ ছলাৎ শব্দ, সঙ্গে ভাজার গন্ধ। মনে হয় ঘি আর পেঁয়াজের গন্ধ একসাথে মিশে গেছে। রসিক তালুকদার বারান্দায় বসে আছেন, এক হাতে চা, অন্য হাতে সিগারেট। দূরে দাসীরা মাথা নিচু করে সালাম জানাচ্ছে। দোলনা থেকে তার বড় ছেলে রায়ান এলো, দোতলা থেকে। সাদা পায়জামা, পাঞ্জাবি পরা, চোখে শান্ত ভাব। সে রশিদকে পায়ে সালাম করলো, এরপর পুকুরের দিকে হাঁটলো, যেন সকালের নিস্তব্ধতা ভাঙতে চাইল। পাশের কোন ঘর থেকে মৃদু হারমোনিয়ামে সুর ভেসে আসছে। ফারদিনা গাইছে আগের সময় প্রাচীন বজ্রবুলি গান। ছোটবেলা থেকে ফারদিনার গানের প্রতি বেশ একটি টান ছিল। সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছিল সে। গতকাল রাতে সেই দৃশ্য ভুলতে চাইছে। ভাবছে গাছের সুরে যদি সব ভুলে যাওয়া যায় তবে মন্দ নয়। সে গাইছে গলা ছেড়ে। তার গলায় যেন ভোরের পাখির ডাক মিশে গেছে। এই মুহূর্তের জন্য মনে হয় বাড়িটা শুধু গরিমা নয়, এক শান্ত মায়ে ভরে গেছে। দালানে হাঁটছে দাসেরা, কেউ পানি দিচ্ছে, কেউ চিঠি নিয়ে ছুটছে কাছেই ঘরের দিকে। আর্দ্র খাদ্র খাদানের দিন। গ্রামের মানুষ আসবে জমিদারের সামনে নত হয়ে দণ্ডপ্ত প্রণাম করতে। তবু এই সকালটা অন্যরকম। সকাল নীল, বাতাসে পাকা ধানের গন্ধ। বেলা ঠিক 11টার দিকে। গতকাল অনেকেরই খাজনা দেয়নি, আজ অনেকে হাজির হয়েছে। রশিদ তালুকদার ছড়ি হাতে বসে আছে ঠিক বাড়ির সামনেই, সাথে তার 4 ছেলে। অনুচারীগণ। ফারদিনাও এসে দাঁড়ায় আবিদের পাশে। একে একে অনেকে চাল ধান দিয়ে যাচ্ছে। কেউ কম দিলে রশিদ তাকে একটু কথা শোনায় এবং নির্দিষ্ট সময় দেয় বকেয়া দেওয়ার জন্য। একে একে সবার দেওয়ার চেষ্টায় হাজির হয় সুফিয়ান। ফারদিনার চোখ পড়ে তার দিকে। সাধারণ পোশাক তার পরনে, সাদা রঙের পাঞ্জাবি এবং পায়জামা, তার উপর বেনুন রঙের শাল পেঁচানো। মাথায় পাগড়ি, কালো রঙের পাগড়ির সাথে খোঁচা খোঁচা দাড়ি যেন তার সৌন্দর্য আরও বাড়িয়ে তুলেছে। তার চেহারা পেশিবহুল, ভারী সুদর্শন। পুরুষের সাথে যেন রাখাল শব্দটি কোনোভাবেই যায় না, ভাবে ফারদিনা। তার হাতে ছিল চাল। চালের বস্তাটা রশিদ তালুকদারের সামনে রাখলো এবং সেই সাথে ভারী কণ্ঠস্বর নিয়ে বলল, মেপে দেখুন ঠিক আছে কিনা। পাশ থেকে আদি বলল, ঠিকই আছে, আর মাপতে হবে না, ভেতরে চল। সুফিয়ান বলল, আজ না, কাজ আছে, যেতে হবে, অন্য একদিন বলে একবার ফারদিনের দিকে দেখলো। এরপর তার পথে চলতে শুরু করলো। ফারদিনা তখন সবার নজর এড়িয়ে সুফিয়ানের পেছনে পেছনে গেল। কিছু দূর এগিয়ে গিয়ে সুফিয়ান বুঝতে পারলো তার পেছনে কেউ। সে ঘুরে তাকালো। ফারদিনা স্থির হয়ে দাঁড়িয়ে পড়ল। দৃষ্টি এলোমেলো হয়ে গেল, উসখুস করতে শুরু করলো। সুফিয়ান বলল, আপনি আমার পিছু নিয়েছেন কেন? আমি আসলে তোমার সাথে কথা বলার জন্য এসেছি। কি কথা? ফারদিনা থতমত খেয়ে বলল, আবিদ ভাইয়ের সাথে কথা বলেছিলাম। সে বলেছে
তোমার অভিযোগ নিয়ে সে আব্বার সাথে কথা বলবে। এটা জানানোর জন্য এখানে এসেছেন? হ্যাঁ। কেন, অসুবিধা হয়েছে তোমার? সুফিয়ান পাঞ্জাবির হাতা ভাঁজ করতে করতে বলল, পাড়ার কেউ দেখে ফেললে সমস্যা, মান সম্মানের একটা বিষয় আছে। এত ভয় তোমার? সুফিয়ান ভয়ের কথা শুনে ফারদিনের দিকে চোখ তুলে তাকায়। তার চোখের ভাষায় যেন অপ্রত্যাশিত বাক্য রয়েছে, যা সে নীরবতা ছেড়ে বোঝাতে চাইছে। পুরুষের আবার ভয়? আমি কাউকে ভয়টই পাই না, কিন্তু বিনা দোষে দোষী হতে পারবো না। ফারদিনা কিন্তু বলতে চাইছে, কিন্তু পারছে না। সুফিয়ান তোর অভিব্যক্তি বুঝতে পারলো। এরপর একবার আশেপাশে তাকালো, কেউ নেই। ফারদিনের দিকে এগিয়ে বলল, কিছু বলার আছে? প্রশ্ন করলে ফারদিনার চোখ তুলে জিজ্ঞাসা করলো। জানতে চাইলাম। ফারদিনা কিছু বলছে না। তার নীরবতা দেখে সুফিয়ান বলল, আমি চলি, কাজ আছে। আপনি সাবধানে বাড়ি ফিরে যান। তুমি কোথায় যাচ্ছ? আমি চেঙ্গারি হাটবাজারে নিয়ে যাব, কাজ আছে। ফিরবে কখন? সময় হলেই। তুমি সোজা সাপটা জবাব দিতে পারো না? রেগে গেল ফারদিনা। সুফিয়ান ফারদিনার রাগ দেখে হেসে উঠল। সে যেন বহুদিন হয়ে গেছে হাসে না, আজ মন খুলে হাসল। ফারদিনা শুধু অপলক চেয়ে রইল। একজন পুরুষের হাসি এত সুন্দর হতে পারে সে জানত না। এই হাসিতে যে কোনো মেয়ে যেন আকৃষ্ট হয়ে যাবে, মনে মনে স্বীকার করল সে। সুফিয়ান থেমে পড়ল। আমার ফিরতে ফিরতে সন্ধ্যা হতে পারে, এখন চলি বলে চেংড়ি হাটের পথে হাঁটা শুরু করলো। কিছু দূর যেতে একটা গরুর গাড়ির সামনে পড়লো। সে গরুর গাড়িতে করে চলে যায়। ফারদিনা মুগ্ধ হাসি নিয়ে বাড়ির দিকে রওনা হয়। এতক্ষণ তারই এবং সুফিয়ানের কথোপকথন খেয়াল করছিল তার ফুফু জেবুনেচ্ছা। সে প্রচণ্ড রেগে গেল, তবে ক্ষোভ প্রকাশ করলো না এই মুহূর্তে। ঝিলিমিলি একজন বিশ্বস্ত দাসী ফারদিনার। ঝিলিমিলি বলেছি। সবসময় হাসি খুশি থাকতে পছন্দ করে। চুলগুলো সবসময় ফিতে দিয়ে বাঁধা রাখে, লাল ফিতে। লাল রং ঝিলমিল খুব পছন্দ করে। ফারদিনা তার নাম দিয়েছে মুচমুচি আর টুংটাং। এই পেছনের পছন্দের কারণ, ঝিলমিল সারাদিন কিছু না কিছু খেতে থাকে, তাই তার একটা নাম দিয়েছে মুচমুচি, টুংটাং। যখনই তার কোনো কাজ করে তখনই কোনো কাজে শব্দ হবেই, হয় কিছু ফেলে দেবে ফ্লোরে, নয়তো ভেঙে ফেলবে। এই জন্য তার আরেক নাম দিয়েছে টুংটাং। ফারদিনা যখনই ঝিলমিলকে ডাকে তখনই, এই মুচমুচি শোন। ঝিলমিল তার ডাকে সাড়া দেয়। ঝিলমিল এসেছে তার ঘরে, চুলের বেনুনিটা এদিকে সেদিকে নাচছে। ফারদিনা ঝিলমিলকে ফিসফিস করে বলল, এক জায়গায় যাব, তোর আমার সাথে যেতে হবে। কই যাইবা? এ রাইতে বড় ভাইয়া দেখে ফেললে মহা বিপদ। তুই থাকতে কিভাবে জানবে? তোর মাথায় যে বুদ্ধি হয়েছে, এখন কও কই যাইবা? সুফিয়ান আছে না, সে বাঁশি বাজায়, যাকে সবাই রাখাল বলে চিনতে, ওই বাড়িতে যাব। ঝিলমিল মুখের হাবভাব পরিবর্তন করে হেয়ালিপূর্ণভাবে বলে, ও সুফিয়ান, ওরে কিন্তু আমার খুবই ভালো লাগে, কি সুন্দর ও, ওরও যদি নিজের করে পাইতাম। চুপ কর টুংটাং, এখন চল। কিন্তু কারণটা কি? পরে বলবো। ফারদিনা ও ঝিলমিল রাতের আধারে সুফিয়ানের বাড়ির দিকে উপস্থিত হয়। মাটির ওপর উঁচু একটা পাটের তলা, দেওয়ালে বাঁশ আর মাটির মিশ্রণের ঘ্রাণ। ছাদ খড় আর বাঁশের তৈরি, ভেতরে একমাত্র ঘর, সেখানে সুফিয়ান থাকে। ছোটনা জানালা দিয়ে ধুলো আলো ঢোকে এবং ঘরের এক পাশে কাঠের এক ছোট্ট আলমারি, পাশে চৌকি, বারান্দা নেই, সরাসরি মাটির পথের সঙ্গে ঘর জুড়ে। বাড়িটিতে শুধু স্লিপিং ম্যাট আর কয়েকটি জিনিসপত্র। সবাই যেন সাদামাটা, গ্রামীণ জীবক অনুযায়ী। ঘরের সামনে খুঁটির সাথে জ্বলছে মশাল। তার ঘরের ভেতরে প্রবেশ করে। ঘরের চারপাশে লণ্ঠন জ্বলছে, টেবিলের উপর মোমবাতি। তার আলো ধরে সুফিয়ান বসে বসে কিছু লিখছে। টেবিলের ওপর একপাশে কিছু বই। সুফিয়ান ফারদিনার উপস্থিতি টের পেয়ে কাদের ওপর থেকে ঘুরে তাকালো। ফারদিনা ও ঝিলমিল চাহাচাহি করলো। ঝিলমিল চলে যায় ঘর থেকে। সুফিয়ান দাঁড়িয়ে বলল, আপনি এই রাতে এখানে? তোমাকে দেখতে আসলাম। অসুবিধে হলো? না, কিন্তু এসেছেন কেন? তোমাকে দেখতে বলেছি তো। সত্য কথা বলার হলে ভালো হতো,
বলে সুফিয়ান চেয়ারে ফারদিনাকে বসতে বলল। সে বসে। টেবিলের ওপর বই দেখে সে জিজ্ঞাসা করলো, এগুলো কিসের বই? গল্প, প্রেমের গল্প। কিছুক্ষণ আগে একটা গল্পের বই শেষ করলাম। গল্পের নায়িকা ছিল জ্যোৎস্না, যার রূপে নাকি রাতের অন্ধকার পরিষ্কারভাবে দেখা যেত। তোমার জীবনে জ্যোৎস্নার মতো কেউ আছে? হুম, পরে একদিন বলবো। ফারদিনা আবার ঘুরে ছোট্ট টেবিলের দিকে দেখল। কিছু সাদা পৃষ্ঠায় ধাতব নিয়ে কিছু লেখা। পৃষ্ঠাটা ফারদিনার হাতে নিতেই সুফিয়ান টান দিয়ে নিজের কাছে নিয়ে নেয়। কি লেখা? গল্প। তুমি গল্প লিখতে পারো? চেষ্টা করি। কাল্পনিক। সুফিয়ান ভেবে বলল, বাস্তবতা নিয়ে লিখতে চাই। প্রেমের গল্প বোধ হয়, বলে মৃদু হাসছে সুফিয়ান। কিছুক্ষণ নীরবতায় কাটলো। এদিকে ওদিকে ঝিলমিল পাহারা দিচ্ছে। ফারদিনা আগে বেরিয়ে বলল, আজ আমি শিমুলতলায় আসতে বলেছিলাম, আসলে না কেন? আমি গেলে এখানে আপনি আসতেন। তুমি খুব শেয়ানা, খুব ভালোই ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে পারো। সুফিয়ান কিছু বলবে ঠিক তখনই ঘরের বাইরে থেকে একজন শক্ত কণ্ঠস্বর এলো। সুফিয়ান, ঘরে আছো? মজিদ মিয়ার গলা। সুফিয়ান বাইরে এলো। কি হয়েছে চাচা? গত কদিন ধইরা মাসলুম এর দুধের পোলাটারে পাই না। শুনছি গত বৃহস্পতিবার রাইতে 3 জন মিলা ঘুমাই আছে। শামসুলের বউ ওর 2 পোলা বাচ্চা। সকলে দেহ পাশও নাই। গল্পটা এখানে শেষ হয়ে গেছে। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভালো হলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। আজকে ধন্যবাদ।